আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান পিলখানা থেকে অলৌকিকভাবে বেঁচে যাননি। যেখানে সকল অফিসারদের খুঁজে বের করে শহীদ করা হয়, সেখানে তিনি বারবার বিডিআর সেনাদের সামনে পড়েও বেঁচে গেলেন। এক দুবার হলে না হয় বিশ্বাস করা যায়, কিন্তু অন্তত 4 বার। ইটস নট বিলিভেবল। কারণ লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান পিলখানা থেকে বেঁচে আসা একমাত্র অফিসার নন। তিনি ছাড়াও মেজর মাকসুদ, মেজর সৈয়দ মনিরুল ইসলাম এবং মেজর ইকবাল হাসানও সেদিন পিলখানার বিভীষিকা থেকে বেঁচে ফিরেছিলেন। কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের বেঁচে যাওয়ার কাহিনীর সাথে বাকিদের সার্ভাইভাল স্টোরিতে আকাশ পাতাল ফারাক আছে। দরবার হল থেকে পালানো নিরস্ত্র অফিসারদের পুরো পিলখানা তন্ন তন্ন করে খুঁজে বের করে হত্যা করে ঘাতকেরা। কর্নেল আফতাবুল ইসলাম লুকিয়েছিলেন। 25 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টায় ডেকচি রাখার স্থানে গিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করা হয়। ওই লোকেশনে ঘাতক বিডিআর সেনারা অন্তত 3 বার গিয়ে অফিসারদের খোঁজাখুঁজি করে। প্রথম এক দফা হত্যা করে যায়, পরে আবার আসে অফিসারদের উপর ব্রাশ করে মৃত্যু নিশ্চিত করার জন্য। কিন্তু এই রক্তপিপাসু ঘাতকেরাই লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানকে একাধিকবার প্রাণভিক্ষা দিয়েছে। অন্য অফিসারদের অনেকেই রিকোয়েস্ট করেছিল যেন হত্যা করা হয়, তবুও তাদের ছাড় দেওয়া হয়নি। তবে কেন শুধু লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে তারা এত দয়া দেখালো? প্রশ্নটি এখানেই। এই সিরিজে বর্ণিত প্রতিটি ঘটনা আর্মির করা প্রথম তদন্ত রিপোর্ট থেকে নেয়া। আদালত এবং জাজদের সামনে দেয়া জবানবন্দিতেও এই কথাগুলো আছে। কিন্তু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড মোর দ্যান 3000 প্লাস সমস্ত ট্রুপস এন্ড জেসিও ছিল। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সব উঠে গেল, কিন্তু ফায়ার হয়নি। কিন্তু বাট কেন তারা উঠে গেল আমার কাছে খুব আশ্চর্য লাগলো। এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কয়েকজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম, আর কেউ নাই। 57 জন অফিসার সেদিন শহীদ হন। 6 জন অফিসার আজও পর্যন্ত মিসিং অর্থাৎ নিখোঁজ। ডিজি এবং 16 জন সেক্টর কমান্ডারই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত। দরবার হলে প্রথম 2 দফা হত্যাযজ্ঞের পর একদল ঠান্ডা মাথার খুনি পুরো পিলখানার আনাচে কানাচে খুঁজে খুঁজে অফিসারদের হত্যা করে। যেমন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এমদাদকে মিথ্যা আশ্বাস দিয়ে নিরাপদ জায়গা থেকে বের করে এনে হত্যা করা হয়। তাকে হত্যার পর এক বিডিআর সেনাই বলেছিল স্যার খুব ভালো মানুষ ছিলেন, অর্থাৎ নিজেরা ভালো মানুষের সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও তাকে হত্যা করা হয়েছে। অথচ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানকে তারা জীবন্ত ছেড়ে দেয়। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান কিভাবে বাঁচলেন তার বর্ণনা তিনি নিজেই দিয়েছেন। চলুন বেঁচে যাওয়া প্রসঙ্গে তিনি কি বলেছেন তা দেখি। কি ঘটেছে বা কেন ঘটেছে আমি আপনাকে এটা কেউ বলতে পারবো না, কারণ আমি ওখানে যদি উপস্থিত ছিলাম বা ঘটনার পিছনে কি কারণে সেটাও জানি না, কেন ঘটেছে এটাও আমি জানি না। আমার কাছে আশ্চর্য লাগছে, এটা ঘটার কথা ছিল না। বিদ্রোহের শুরু থেকে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান মেজর জেনারেল শাকিল আহমেদ স্যারের সাথেই ছিলেন। বিডিআর ঘাতকেরা প্রথম ফায়ার ওপেন করলে অন্যদের সাথে তিনিও বিদ্রোহীদের থামতে বলেন। ডিজি স্যার মোবাইল ফোনে যতবার কথা বলেছেন ততবারই লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তার পাশে ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন। গুলি শুরু হলে দরবার হলে থাকা অফিসাররা 2-3টি গ্রুপে ভাগ হয়ে যান। গুলি থেকে বাঁচার জন্য সম্ভাব্য আড়াল নেন। একটি গ্রুপ দরবার হলে স্টেজের পর্দার পিছনে উত্তর দিকের উইংয়ে আড়াল নেন। সেখানে ছিলেন ডিজি অর্থাৎ মেজর জেনারেল শাকিল আহমেদ, ডিডিজি ডিউটি কর্নেল আনিস, কর্নেল মশিউর, কর্নেল এমদাদ, কর্নেল জাহিদ, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ, লেফটেন্যান্ট কর্নেল আজম, মেজর খালিদ, মেজর সালে, এডিসি ক্যাপ্টেন তানভীর ও ডিএডি ফসিউদ্দিন। তাদের সাথে ছিল এনএসএ এবং আরপি জেসিও। ওদিকে সেখানে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর বিদ্রোহীরা মেগাফোনে চিৎকার করে বলছিল, ভিতরে কেউ থাকলে বের হয়ে আসেন। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের ভাষ্যমতে তারা দেখলেন যে দক্ষিণ উইংয়ে আড়াল নিয়ে অফিসাররা হাত উঁচু করে বের হয়ে আসছেন। তখন ডিউটি কর্নেল আনিস ডিজি মেজর জেনারেল শাকিলের কাছে জানতে চান, স্যার ওইদিকে অবস্থান নেওয়া সকল অফিসার সারেন্ডার করেছে, আমাদের জন্য কি অর্ডার? উত্তরে ডিজি কি বলেছিলেন তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান শুনতে পাননি বলে জানান। এরপর স্টেজের দিকে এলোপাথারি গুলি করে জওয়ানরা। এক পর্যায়ে তারা সবাই বের হতে বাধ্য হন। স্টেজের বাইরে এসে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান কোনো বডি দেখতে পাননি। সবাই স্টেজের সিঁড়ি বেয়ে নিচে নামেন। তখন মুখ বাঁধা এক সেনা সবার মোবাইল ফোন কেড়ে নেয়। সেখানে কাপড়ে মুখ ঢাকা 20-25 জন সেনা দাঁড়িয়েছিল, সবার হাতে অটোমেটিক রাইফেল। ডিজিকে মাঝখানে রেখে সবাই গোল হয়ে দাঁড়ানোয় অস্ত্রধারী সেনারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। যাই হোক, অস্ত্রধারী সেনারা সব অফিসারকে এক লাইনে দরবার হলের উত্তর দিকের গেটের দিকে যাওয়ার নির্দেশ দেয়। সবার প্রথমে ডিজি, তারপর সিনিয়রিটি মেনটেন করে বাকিরা লাইনে দাঁড়ান। মুখ ঢাকা সেনাদের কেউই সামনে বা পাশে ছিল না, সবাই পিছনে। তখন কর্নেল জাহিদের স্টিকটা পড়ে যায়। তিনি তুলতে গেলে এক সেনা অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে। অফিসারদের হাঁটিয়ে দরবার হলের উত্তর পশ্চিম কোণের টয়লেটের কাছাকাছি গেটে নিয়ে আসা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন, তিনি হেঁটে একটু সামনে এগিয়ে দেখতে পান ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ দরজার বাইরে পা রাখা মাত্রই 4 জন মুখ বাঁধা অস্ত্রধারী তার সামনে আসে। 4 জনই ডিজিকে লক্ষ্য করে ওপেন করে। তিনি সেখানেই লুটিয়ে পড়েন। কয়েকজন অফিসার ডিজিকে ধরতে গেলে আরও 7-8 জন অস্ত্রধারী বাকি অফিসারদের উপর বর্ষণ করে। এলোপাথারি গুলিতে সেখানেই অনেক অফিসার শহীদ হন। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের ভাষ্যমতে তার পেটের ডান পাশে ডিরেক্ট বুলেট অথবা রিকোশের আঘাত লাগে, তবে তা ভিতরে প্রবেশ করেনি, টাচ করে বেরিয়ে গেছে। সে আঘাতে তিনি পড়ে যান। পরেই খেয়াল করেন যে ডান দিকের ওয়াশরুমের দরজা খোলা। এটি একটি ভাইটাল পয়েন্ট। তিনি গুলি খেয়ে পড়ে গিয়ে দেখেন যে ডান পাশের ওয়াশরুমের দরজা খোলা। চাচা আপন প্রাণ বাঁচা নাকি চূড়ান্ত ঘোলা পরিবেশের সুযোগ নিয়ে নিজেকে নির্দোষ সাজানো তা আল্লাহই ভালো জানেন। যাই হোক, এরপর তিনি ক্রল করে সেই টয়লেটে ঢুকে যান। ওয়াশরুমে ঢুকে ইউরিনালের দেয়াল ঘেঁষে বসেন। সেখানে আত্মগোপন করে তিনি শুধু ফায়ারের শব্দ শুনেছেন। দরবার হলের ভিতরে এবং বাইরে অস্ত্রধারী সেনাদের দৌড়াদৌড়িও টের পেয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের মতে টয়লেটের পাশ দিয়ে যাওয়া সেনারা ডিজি এবং আর্মি অফিসারদের বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছিল। 2 মিনিট পর সব চুপচাপ। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান অফিসারদের আর্তনাদ শুনতে পান। অস্ত্রধারী ভিডিআর জওয়ানরা হলের ভিতরে ঢুকে আবারও টানা ফায়ার করে, অর্থাৎ আহতদের মৃত্যু নিশ্চিত করে। তারপর অস্ত্রধারীদের উল্লাস শোনা যায়। জোহরের আজানের পর পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই ওয়াশরুমের ভিতর ছিলেন। আজানের পর তিনি ইউরিনালের পাশের একটি টয়লেটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বসেছিলেন। তার ভাষ্যমতে দরজাটি ছিল প্লাস্টিকের। 1:45 থেকে 2টার দিকে তিনি টের পান কয়েকজন সেনা টয়লেটে প্রবেশ করেছে। তাদের একজন উচ্চস্বরে বলে, এই টয়লেটের দরজা বন্ধ, দেখ তো ভিতরে কেউ আছে নাকি, উপরে উঠে দেখ। লুঙ্গি ও নেভি ব্লু শার্ট পরা এক ব্যক্তি টয়লেটের ওয়ালের উপর ওঠে। তার হাতে অস্ত্র ছিল না। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে দেখে সে চিৎকার করে বলে, ভিতরে একজন আছে। তখন তিনি বললেন, আমাকে মেরো না, আমি কোনো অন্যায় করিনি। এটা শুনে সেই ব্যক্তি বলে, আমাদের দিয়ে জুতা পালিশ করিয়েছিস। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান অনেক অনুনয় বিনয় করেন বাঁচার জন্য। তখন টয়লেটের বাইরে থাকা একজন বলে, এই নাম, তাকে গুলি করব। কামরুজ্জামান খেয়াল করলেন সেই লোক নেমে যাওয়ার সময় তাকে আরো ভিতরে সরে যাওয়ার জন্য ইশারা দিল, এমনভাবে দিল যাতে বোঝা না যায়। কর্নেল কামরুজ্জামান তাই করেন। বন্ধ দরজার ওপার থেকে 6-7 রাউন্ড গুলি করা হয়, কিন্তু একটাও তার গায়ে লাগেনি। অস্ত্রধারী আবার উপরে উঠে চেক করতে বলে। সেই লুঙ্গি পরা লোকটিই উপরে ওঠে। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান নিঃশব্দে হাত জোর করে মিনতি করে। লুঙ্গি পরা সেনা বলে, স্যার শেষ। এরপর সেই অস্ত্রধারী লাথি মেরে দরজা খুলে ভিতরে ঢুকেই দেখে যে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান মরেননি। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান অস্ত্রধারীকে জাপটে ধরেন যাতে গুলি করতে না পারে। সেই অবস্থায় বাইরে আসেন। আরো 2 অস্ত্রধারী তার দিকে রাইফেল তাক করে নির্দেশ দেয়, ওকে ছাড়। কয়েকবার এসব বলাবলির পর লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান যেই সেনাকে প্রোটেকশন হিসেবে জাপটে ধরে রেখেছে সে বলে, স্যার এতগুলিতেও যখন মরেনি, চল স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাই। তারপর তাকে হাত উপরে তুলে বাইরে বের হবার নির্দেশ দেয়, বলে দেয় পিছনে তাকাবেন না। কত সম্মান! খেয়াল করুন, লুঙ্গি পরা ব্যক্তি ওয়ালের উপর উঠে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের মৃত্যু ভিজুয়ালি কনফার্ম করে। তারপর অস্ত্রধারী ঘাতক টয়লেটের দরজা খুলে দেখে কামরুজ্জামান বেঁচে আছেন, কিন্তু এরপর আর সেই লুঙ্গি পরা লোকের কোনো কথা নেই। মিথ্যে বলার কারণে তো তাকেও মেরে ফেলার কথা, তাই না? কিন্তু তার মৃত্যুর কথা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান কোথাও বলেননি। সে দুরস্ত। এরপর লুঙ্গি পরা লোকটার কোনো কথাই তিনি আর বললেন না। সে কি হাওয়া হয়ে গেল? যে লোক তার প্রাণ বাঁচালো তার ব্যাপারে আর কোনো কথাই তিনি উল্লেখ করলেন না। অবাক হবার মতো বিষয়। এরপর লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে নিয়ে অস্ত্রধারীরা বাইরে বের হয়। সেখানে তিনি তার সকল কলিগ অফিসারের মরদেহ দেখতে পান। ঘাড় ফিরিয়ে পড়ে থাকা অফিসারদের লাশ দেখছিলেন বলে কেউ একজন বলে ওঠে, এই সামনে তাকা, না হলে তোকে গুলি করে এখানে ফেলে দেব। ওদিকে বেশ কয়েকজন অস্ত্রধারী ঘোরাফেরা করছিল। টয়লেট থেকে তাকে বের করে আনা এক সেনা বলল, স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যা। তখন আবার দরবার হলের উত্তর পূর্ব কোণের ওয়াশরুমের ভাঙা অংশ দিয়ে তাকে বের করে মাঠের পাশ দিয়ে কোয়ার্টার গার্ডে নেওয়া হয়। ডান পাশের উঁচু টিলা থেকে অনেকেই তার দিকে অস্ত্র তাক করে রেখেছিল। যারা তাকে নিয়ে যাচ্ছিল তাদের একজন বলল, এই কেউ গুলি করবে না, স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাচ্ছি। তারপরও এক সিপাহী নাকি অস্ত্র নিয়ে তেড়ে এসেছিল তাকে গুলি করার জন্য। সঙ্গে থাকা সেনারা তাকে নিবৃত করে এবং দৌড়ের ভরে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে কোয়ার্টার গার্ডে নিয়ে যায়। সেখান থেকেই নাকি তাকে উদ্ধার করে হাসিনার মন্ত্রীরা।
পিলখানা থেকে 4 জন অফিসার বেঁচে ফিরেছেন। তাদের কেউই বিদ্রোহী অর্থাৎ ঘাতকদের দয়ায় বাঁচেননি, এক্সেপ্ট লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। দরবার হলে গুলি শুরু হলে একদম প্রথম দফায় মেজর মোহাম্মদ মাকসুদুল হক বিডিআর জওয়ানদের সাথে মিশে গিয়ে এক দৌড়ে ওয়ালটপকে বাইরে বের হয়ে যান। মেজর ইকবাল ডেকচি রাখার স্থান থেকে বুদ্ধি করে বের হয়ে মালি সেজে রাইফেলস বিল্ডিং এর অডিটোরিয়ামে গিয়ে লুকান, ফলে তিনিও বেঁচে যান। কিন্তু তার সাথেই থাকা কর্নেল আফতাবুল ইসলাম সুইটেবল প্লেসে লুকাতে না পারায় মধ্যরাতে ধরা পড়েন এবং শহীদ হন। ট্রেন থেকে গভীর রাতে বের হয়ে মেজর মনিরুল ইসলাম দরবার হলের ফলস সিলিংয়ে লুকিয়ে থাকেন 2 দিন। ওদিকে 11:15টায় মেডিকেল করে 3 জন লেডি অফিসার এবং 2 জন আহত অফিসারকে নিয়ে একটি পিকআপ 5 নং গেটে যায়। সেখানে ডিউটিরত বিডিআর জওয়ানরা তাদেরকে হসপিটালে নিতে বাধা দেয়, মানে কোনো অফিসারকেই বাঁচতে দিবে না তারা। আসলে দেয়নি। বেঁচে যাওয়া এই 3 অফিসারদের কেউই ঘাতক বিডিআর জওয়ানদের হাতে পড়েননি। পড়লে আমি নিশ্চিত তারাও আজ শহীদের তালিকায় থাকতেন। পাগলা কুকুরের মতো আচরণ করা বিডিআর জওয়ান এবং বাইরে থেকে নিয়োগ করা কর্মীদের দল একমাত্র লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের প্রতি দয়া দেখিয়েছে। হোয়াই? 4 বার তাকে গুলি করতে গিয়েও করেনি। হোয়াই? টয়লেটে তার উপর ব্রাশ করা হলো, মরলেন না। এরপর গুলি করা সেনার অস্ত্র সরিয়ে তাকেই বর্ম হিসেবে ইউজ করলেন তিনি। এতে সেই সিপাহী তার উপর ক্ষিপ্ত না হয়ে উল্টো দয়াশীল হয়ে গেল। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে সে রিস্ক নিয়ে কোয়ার্টার গার্ডে নিয়ে গেল। ব্যাপারটা এমনও না যে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই সিপাহীর জীবন বাঁচিয়েছিলেন, তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। অথচ কর্নেল এমদাদ, মেজর জাহিদ সহ অনেক অফিসারকে ভালো মানুষের সার্টিফিকেট দিয়েও হত্যা করে ঘাতকেরা। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে তারা এমন কোনো সার্টিফিকেটও দেয়নি, আবার বাঁচিয়েও দিয়েছে। হোয়াই ম্যান, হোয়াই? 3 লেডি অফিসার ছিলেন ডাক্তার। নিজেদের আহত সেনাদের চিকিৎসার জন্য তাদেরকে হসপিটালে নিয়ে যায় বিডিআর সেনারা, মানে তাদের স্বার্থেই কাজে লাগায়। কিন্তু শুধুমাত্র লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের প্রতি তাদের এত মায়া কেন আসলো? এই প্রশ্ন মাথা থেকে সরছে না সেই 2009 সাল থেকে। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের আশ্চর্যজনক কাজ কারবারের আরও একটি এক্সাম্পল আছে। সেটি হলো পিলখানা মেসাকার পরবর্তী সেনা সদর মিটিং। ঘটনার 2 দিন পর শেখ হাসিনা সেনা সদরে যায় আর্মি অফিসারদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য। সেখানে প্রতিটি অফিসার প্রস্তুত ছিল শেখ হাসিনাকে আইদার অ্যারেস্ট করার জন্য অথবা মারার জন্য। সেদিন পিলখানা থেকে বেঁচে ফেরা অফিসারদের মাঝে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়। মেজর মনির, মেজর মাকসুদ অথবা মেজর ইকবাল সেভাবে সুযোগ পাননি। জুনিয়র অ্যান্ড মিড লেভেল অফিসাররা যখন হাসিনার কাছে জবাবদিহিতা দাবি করছিল, তখন এই লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সবাইকে ধমক দিয়ে থামিয়ে দেন, নিজের কাহিনী শোনান। হোয়াই ম্যান, হোয়াই? আমার দাবি লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের বয়ান পুনরায় রেকর্ড করা হোক। এই ষড়যন্ত্রের সঠিক বিচার যদি এই সরকার করতে না পারে, তাহলে আমি লিখে দিতে পারি এমন ষড়যন্ত্র এদেশে আবারও ঘটবে। আবার ডান্ডিয়া এবং তার দালাল আওয়ামী লীগ এর চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।